ডাকসু নির্বাচনেও কিছু অনিয়ম অসঙ্গতির অভিযোগ উঠেছিল, কিন্তু জাহাঙ্গীরনগরে গিয়ে সেটার ব্যাপকতা কি আরো অনেক বেশি কিনা? এটা নিয়ে ব্যাপক প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরং আমি মনে করি যে বর্তমান সরকারের ভূমিকা রয়েছে। তো একটা ছোট নির্বাচনই যদি মডেল আকারে উপস্থাপন করতে আমরা না পারি, তাহলে বড় নির্বাচনটাকে আমরা কিভাবে মডেল আকারে উপস্থাপন? নির্বাচনকে এত স্বচ্ছ করা সম্ভব যে বিপক্ষ তাকে অভিনন্দন জানাবে। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে নির্বাচন, রাজনীতি, অর্থনীতি, সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন দুজন রাজনৈতিক বিশ্লেষক। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুজাহিদুল ইসলাম। আমার বাম পাশে আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? জি, এই মুহূর্তে কোনো কিছুর জন্য কি ওয়েট করে আছেন? হ্যাঁ, আমরা তো সবাই সম্ভবত জাহাঙ্গীরনগরের বিষয়ের দিকে তাকিয়ে আছি, যে সেখানকার নির্বাচনের হালচাল, এবং একটু আগে আলাপ হচ্ছিল তার সাথে যে নির্বাচনের এই যে গোনা, একটা দীর্ঘতম একটা গোনার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো বৃহস্পতিবারে নির্বাচন হলো, বৃহস্পতিবার রাত গেল, শুক্রবার সারাদিন গেল, আজ শনিবারও দিন শেষ হতে চলেছে। আর কত প্রতীক্ষা? সেটাই আমরা সবাই সেটাই ভাবছি যে অনেকটা গিনিস বুকের রেকর্ডের মতো হয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনের পরে যে গণনা যে প্রক্রিয়াটা, প্রধান নির্বাচন কমিশনার যিনি, তিনি আজকেও বলেছেন যে গত দুদিন যাবতই প্রতি 6 ঘন্টা পর পর বলছেন যে আজকে রাত্রি হবে, কালকে দুপুরে হবে, তারপরে রাত্রি হবে। এখন শুনেছি যে আজকে সন্ধ্যার সময় রেজাল্ট ঘোষণা করার সম্ভাবনা আছে। কেউ একজন একটু আগে আমি পত্রিকায় পড়ে আসলাম, কেউ একজন বলছেন কেউ কথা রাখেনি। এই যে উনি যেটা বলছেন, এই উদাহরণগুলো দিয়েই বলছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় বলা হলো আজ রাতের ভিতরে ফলাফল হবে, শুক্রবারে বলা হলো আজ দুপুরের ভিতরে হবে, তারপরে রাতের মধ্যে হবে, শনিবার এসে বলা হলো দুপুরের ভিতরে ভোট গণনা শেষ হয়ে যাবে, সন্ধ্যা 7টার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই যে দীর্ঘ একটা প্রতীক্ষা, তাহলে নির্বাচনের যে একটা আবহ, আনন্দ, ফেস্টিভিটি, সেটা ম্লান হয়ে যায় কিনা? আসলে আমার মনে হয় যে এটার যে উৎসব ম্লান তো হচ্ছে, তাতে সন্দেহ নাই, কিন্তু আমরা যদি এর বিপজ্জনক দিকটা নিয়ে খেয়াল করি, সেটা বোধহয় বেশি গুরুত্বপূর্ণ হবে। ধরেন, প্রায় এই কথাটা আমরা শুনি যে ডাকসু কিংবা জাকসু কিংবা রাকসু, এটা এত গুরুত্বপূর্ণ কেন আমাদের দেশে? ইতিহাসের দিকে তাকালে এটা তাৎপর্য বোঝা যাবে যে দুনিয়ার উন্নত দেশগুলোতেও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র প্রতিনিধি এবং তাদের সংগঠন থাকে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু গরিব দেশগুলোতে যে ঘটনাটা ঘটে, যে প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে, ফলে আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। যেহেতু প্রতিষ্ঠানগুলো দুর্বল, তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে মানুষ ন্যায্য চাপটা দিতে পারে না, তখন ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়। তো ফলে এটা বাংলাদেশে দেখবো, জেএনইউতে, ভারতে দেখবো, পাকিস্তানে দেখবো, নেপালে দেখবো, সব জায়গাতে এটা গুরুত্বপূর্ণ। এক। দ্বিতীয়ত, যেটা আমাদের দেশে যেটা ঘটে, সেটা হচ্ছে যে সম্ভবত কোনো দেশের ছাত্র সংগঠনে এই পরিমাণে নির্বাচনে কারচুপির ঘটনা অন্য কোনো দেশে ঘটে না। বাংলাদেশে কিন্তু এটা শুরু হয়েছে 73 সালে, এবং 73 সালে যখন সরকার টের পেল যে তারা নির্বাচনে হারতে যাচ্ছে, তখন একটা ভয়ঙ্কর একটা পদ্ধতিতে আলো বন্ধ করে ভোট জালিয়াতির মানে ভোট বন্ধ করে দেওয়া হয়। বহু বছর পরে তখন মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি কয়েক বছর আগে আমি দেখলাম প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন যে সেটা একটা অন্যায় ছিল, এবং তৎকালীন আওয়ামী লীগের চাপে তিনি বাধ্য হয়েছিলেন এটা বলতে যে জাসদ ছাত্রলীগ এই কারচুপিটার ব্যবস্থা করেছে। আসলে সরকারি সংগঠন আওয়ামী ছাত্রলীগই কাজটা করেছিল। এইটা কিন্তু অন্য সবকিছু বাদ দিলে রাজনৈতিক জায়গা থেকে সরকার আশঙ্কা প্রকাশ করছিল, যে আশঙ্কিত ছিল যে যদি ডাকসু তার হাতের বাইরে চলে যায় তাহলে সে বিপদে পড়বে। এবং ওই শেখ মুজিবুর রহমানের আমলে আমরা ডাকসু দেখি নাই, সামরিক আমলে আমরা আবার ডাকসু দেখছি। কারণ হচ্ছে যে তারা যেহেতু আওয়ামী লীগ বিএনপি না, ফলে ডাকসু নিয়ে তাদের অত আশঙ্কার কিছু নাই, কিন্তু ডাকসু কিংবা ছাত্র সংগঠনগুলো তাদের জন্য বিপদের ব্যাপার হচ্ছিল। আমরা আবারও নির্বাচিত বা গণতন্ত্র আসার পরে বলবো, দেখবো আবার ছাত্র সংগঠন নির্বাচন দিচ্ছে না তারা। তো তার মানে হচ্ছে যে এইটার মধ্যে যে একটা শক্তির উৎস আছে, এইটা সরকার বোঝে, এবং এটা এখন যদিও কোনো রাজনৈতিক সরকার নাই, যার হাতে এটা যাবে সে যে বিরাট একটা রাজনৈতিক শক্তির অধিকারী হবে, সেই ইচ্ছা মতো অনেক কিছু ডমিনেট করতে পারবে, ঢাকার কেন্দ্রীয় রাজনীতি, সেই ভয়টা এবং সেই আশঙ্কাটা থাকে। ফলে কি প্রক্রিয়া করলে এই যে
একদিকে ছাত্রদের প্রতিনিধিত্ব দরকার, কিন্তু অন্যদিকে এটার আমি বলবো এই প্রতিনিধিত্বটা রাজনৈতিক হওয়াটাই বাঞ্ছনীয়, সারা দুনিয়াতেই তাই হয়। কিন্তু অন্যদিকে এইটা যেন একটা রাজনৈতিক পেশি শক্তির উৎস না হয়, সেটার ব্যবস্থাপনাটা করা দরকার। সেটা নিয়ে অনেক ভাবনা অনেক রাজনৈতিক বিশ্লেষক অনেক বছর ধরে বলছেন। আমি দুঃখের সাথে বলবো যে অন্তর্বর্তী সরকার সেই চেষ্টাটা করে নাই। তারা আসলে এই রাজনৈতিক মাফিয়াদের হাতেই যেই জিতুক, একভাবে বলা যায় যে এই পেশি শক্তিগুলোর হাতেই আসলে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। কি করতে পারতেন? একটু লম্বা আলোচনা হবে, হয়তো আরো কিছু যুক্ত করবেন, কিন্তু আমি সহজে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনে কিছু মৌলিক জায়গাতে আমাদের ত্রুটি আছে। এক নম্বর হচ্ছে হলকে কিছুতেই ছাত্র সংসদের আওতার বিষয় বানানো উচিত না। হল হচ্ছে একটা আবাস, থাকার জায়গা। তো বাসায় আমি নিরাপত্তা চাই, বাসায় আমি বিশ্রাম চাই, বাসায় চাই যে কেউ কোনো আওয়াজ করবে না। নির্বাচনের নামে বিশৃঙ্খলা যদি করা হয়, বিশৃঙ্খলা শুধু তাই না, যদি শৃঙ্খলা ভাবে করা হয়, এটা আমার নিজের ব্যক্তিগত পরিসরে, মানে ঘরের মধ্যে এসে আপনাকে যদি আপনি দেখেন নির্বাচনী ক্যাম্পেইন করতে আসে, প্রচার চালাতে আসে, আপনি দরজার বাইরে রেখে তাকে কথা বলেন। খুব পরিষ্কার যে হলগুলোতে আসলে কেন্দ্র করা উচিত না, করা উচিত হচ্ছে বিভাগগুলোতে বা ফ্যাকাল্টিগুলোতে। বিভাগ হতে পারে, ফ্যাকাল্টি হতে পারে। পৃথিবীর নানান দেশে এই পদ্ধতিটা আছে যে কিভাবে ধরলাম ইংরেজি বিভাগ, ধরলাম বাংলা বিভাগ, ধরলাম গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, তারা যদি তাদের প্রতিনিধিদের নির্বাচন করে এবং প্রতিনিধিরা মিলে একটা কেন্দ্রীয় ডাকসু বলি, জাকসু বলি, রাকসু বলে। এবং দুঃখজনক ব্যাপার যে আমি একাধিক উপদেষ্টাকে এই পরামর্শটা দিয়েছিলাম এবং তারা বলেছিলেন যে ভাবনাটা খুব ভালো। আমি তাদেরকে উদাহরণও দেখেছিলাম যে এই বিশ্ববিদ্যালয় করে, কিন্তু তারা কেউ এটা কার্যকর করার নাই। প্রফেসর মুজাহিদুল ইসলাম, ডাকসু নির্বাচনের পরে একজন উপদেষ্টার একটা বক্তব্য আমরা খেয়াল করলাম। উনি বলছেন ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ, এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন, সবাইকে নির্বাচন মোবারক। এই যে ট্রেনে আমরা উঠলাম, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে কি আমরা ট্রেনে উঠলাম? আমাদের এই ওঠাটা কেমন হবে? প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই বক্তব্যটাই সঠিক না। আমি খুবই সমালোচনা করতে চাই যে এই দুইটা নির্বাচন একেবারে আলাদা। জাতীয় নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ছাত্র প্রতিনিধির যে নির্বাচন, দুইটা বিষয় একেবারে আলাদা। আমরা এক করে দেখছি। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান আছে, সেই অবদান মূলত ছাত্র রাজনীতির হাত ধরে তারা ব্যাপক অবদান রেখেছে এবং সেখানে ছাত্র নেতৃত্ব তৈরি হয়েছে এবং সেই ছাত্র নেতৃত্বের মধ্য দিয়েই জাতীয়ভাবে স্বাধীনতা সংগ্রামে তারা ভূমিকা রেখেছে ছাত্ররা এবং বিশ্ববিদ্যালয়গুলো। পরবর্তীতে আমরা দেখেছি সামরিক সরকারের বিরুদ্ধে এবং নানান সময় এগুলো হয়েছে। কিন্তু এই নির্বাচন যে প্রক্রিয়ায় হয়, সেই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। জাতীয় নির্বাচনের যে এর যেটা হয়, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, সেটা হচ্ছে যদি কোনো ছাত্র সংগঠন ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করে, তাহলে সরকারের উপরে তাদের কর্তৃত্ব, অর্থাৎ পাওয়ারের যে একটা চেক এন্ড জাতীয় নির্বাচন, আপনি যেমনটা বলছেন জাতীয় নির্বাচনের সাথে সম্পর্ক নেই, ঠিক আছে, আমরা এটা ধরে নিচ্ছি সম্পর্ক নেই। কিন্তু গত 15-16 বছর ধরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাই প্রথম দুইটা নির্বাচন। প্রথম নির্বাচন হলো ডাকসু নির্বাচন, তাহলে ডাকসুর পরে হলো জাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনেও কিছু অনিয়ম অসঙ্গতির অভিযোগ উঠেছিল, কিন্তু জাহাঙ্গীরনগরে গিয়ে সেটার ব্যাপকতা কি আরো অনেক বেশি কিনা? এটা নিয়ে ব্যাপক প্রশ্নবিদ্ধ নির্বাচন। আমি বলবো যে এই মুহূর্তে বলবো যে ব্যাপক প্রশ্নবিদ্ধ নির্বাচন মানে হচ্ছে যে এখানে যে অব্যবস্থাপনাটা আছে সেটা ভয়াবহ। মানে পুরো নির্বাচন প্রক্রিয়াটা অব্যবস্থাপনায় পরিপূর্ণ, এর মধ্যে কোনো ব্যবস্থাপনাই আমরা দেখিনি। আপনি আলোচনা শুরুই করলেন যে বৃহস্পতিবারে নির্বাচন হয়েছে, শুক্রবার যাচ্ছে, শনিবার যাচ্ছে, এখনো পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। এর মধ্যে দিয়ে আরও শিক্ষার্থীদের নানান রকমের দাবি আছে যে ভোটারদের ছবি নেই, তারা বলছে যে ইত্যাদি ইত্যাদি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হলো, দেখুন এই যে অব্যবস্থাপনা, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের, এবং এই কর্তৃপক্ষের যে বিশ্ববিদ্যালয়ের যে অব্যবস্থাপনাটা, সেটা আমি মনে করি যে প্রক্রিয়ায় আমার পূর্ববর্তী বক্তা যেখানে বলছিলেন, আমি সেই প্রসঙ্গক্রমে একটু আলোচনাটা যেতে চাই, সেটা হলো যে সংস্কার করার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে, শিক্ষাকে নিয়ে, কিন্তু বর্তমান সরকার সেখানে কোনো হাত দেননি। যে প্রক্রিয়া নির্বাচনটা হচ্ছে সেটা হচ্ছে সাবেক আমলের যে নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরং আমি মনে করি যে বর্তমান সরকারের ভূমিকা রয়েছে। কেন ভূমিকা রয়েছে? সরকার পরিবর্তনের পরে আমরা সবাই জানি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবর্তন ঘটেছে। যে প্রক্রিয়ায় প্রশাসনের পরিবর্তন ঘটেছে সেটাই প্রশ্নবিদ্ধ। তো এই নির্বাচনই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে দেখবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে যে 11,000 ভোটার জাহাঙ্গীরনগরে, সেটা গণনা করতেই যদি 3 দিন লেগে যায়, তাহলে জাতীয় নির্বাচনে 12.5 কোটি ভোটার, সেটা কি 4-5 বছর লেগে যাবে? এরকম আলোচনাও কিন্তু আসছে, এগুলো আসছে। আবার এই যে প্রশ্নবিদ্ধ কথাটা আসছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন, তাহলে একটা ছোট নির্বাচন
দুইটা ইউনিভার্সিটি মিলে ভোটার সংখ্যা 50,000-এর বেশি হবে না। বেশি। তো একটা ছোট নির্বাচনই যদি মডেল আকারে উপস্থাপন করতে আমরা না পারি, তাহলে বড় নির্বাচনটাকে আমরা কিভাবে মডেল আকারে উপস্থাপন করব? এবং বলা হচ্ছে কিন্তু যে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। সেটা প্রত্যাশা করা খুবই কঠিন, কিন্তু আমি যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য তারা আসলে খুব বেশি প্রস্তুত ছিলেন না। জাহাঙ্গীরনগরের নির্বাচনের কথা যদি আমি বলি, এই নির্বাচনটা হঠাৎ করে হয়েছে এবং প্রতি মুহূর্তেই ধারণা ছিল যে নির্বাচনটা সম্ভবত হচ্ছে না। তাহলে এমন কি যে গত 33 বছর জাহাঙ্গীরনগরে নির্বাচন হয়নি? এই নির্বাচন না হওয়ায় ইউনিভার্সিটি প্রশাসন কর্তৃপক্ষ কি নির্বাচন ব্যবস্থাপনা বিষয়টাই ভুলে গিয়েছেন? প্রথমত হচ্ছে ব্যবস্থাপনাটাই ভুলে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সেটিংয়ে নির্বাচন হচ্ছে, এই সেটিংটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত না। প্রশাসনটা একেবারেই অগোছালো একটা প্রশাসন। কেন অগোছালো? আপনারা জানেন যে গত 15 বছর আওয়ামী লীগের শাসন ছিল। সেই আওয়ামী লীগের শাসনের সময় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক, তার মানে বিশাল বড় অংশ, 80%-এর বেশি আসলে আওয়ামীপন্থী শিক্ষক। এবং এই আওয়ামীপন্থী শিক্ষকরা এখন যে মূল ধারার যে ক্ষমতা বা প্রশাসনের সঙ্গে তারা সম্পৃক্ত নয়, বরং তারা পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন করে তাদেরকে রাখা হয়েছে। যারা এখন দায়িত্ব পেয়েছেন, এরা গত 15 বছরে কোনো দায়িত্বে ছিলেন না। হঠাৎ করে তারা এসছেন এবং তারা কোনো দায়িত্বের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। এর মধ্যে যেটা আবার হয়েছে, যারা দায়িত্ব পেয়েছেন এই দায়িত্বের মধ্যে আবার বিএনপিপন্থী শিক্ষক আছেন, আবার জামাতপন্থী শিক্ষক আছেন। আর এখানে কম্পিটিশনটা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে ছাত্রদল এবং ছাত্র শিবিরকে কেন্দ্র করে। ফলে এই যে ট্রাস্ট বা বিশ্বাসের যে ঘাটতিটা, সেই বিশ্বাসের ঘাটতিটাই মূলত সমস্যাটা তৈরি করেছেন। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অব্যবস্থাপনা, সেটা হচ্ছে যে তাদের যথাযথ প্রস্তুতি না থাকার কারণে অব্যবস্থাপনা। আর যে বিশ্বাসের যে সংকট বা ঘাটতি, সেটা হচ্ছে যে দ্বিদলীয় যে শিক্ষকদের যে ভাগাভাগি, অর্থাৎ জাতীয়তাবাদী শিক্ষক এবং হচ্ছে আপনার জামাতপন্থী শিক্ষক, আর জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, আর হচ্ছে জামাতের অর্থাৎ শিবিরের যে প্রভাব, সেই প্রভাব। ফলে এখানে ন্যাশনাল রাজনীতিরও বড় একটা, এটা আমি বলবো যে জাতীয় রাজনীতি একটা ড্রেস রিহার্সাল আমরা বলতে পারি, এক ধরনের ড্রেস রিহার্সাল আমরা বলতে পারি, যে জাতীয় নির্বাচনে যে আস্থার সংকট যে তৈরি হবে, সেটা অন্তত আমরা এই যে এখানে আমরা সেটা দেখি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ফিরোজ আহমেদ, আপনার কাছে জানতে চাই, ডাকসু নির্বাচনের ফলাফল একটা পক্ষ এবং বেশ কয়েকটা স্বতন্ত্র প্রার্থীও ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে নির্বাচন আসলে গ্রহণযোগ্য হয়নি, বিভিন্নভাবে তারা কারচুপির অভিযোগ তোলার চেষ্টা করেছেন বা কারচুপির অভিযোগ তুলেছেন। জাহাঙ্গীরনগরে গিয়ে 8টি প্যানেলের ভিতরে 5টা প্যানেলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই। আবার একজন ইলেকশন কমিশনারও নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার আগের দিন 3জন রিটার্নিং অফিসার, তারাও নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এই যে নির্বাচন বর্জনের সংস্কৃতি একসময় ছিল বাংলাদেশের রাজনীতিতে, সেই সংস্কৃতিরই আবার এখানে ড্রেস রিহার্সাল, উনি যে শব্দটাই ব্যবহার করলেন, সেরকম একটা ড্রেস রিহার্সাল দেখা যাচ্ছে কিনা? মানে যে অভিযোগগুলো আপনি যে বর্ণনাগুলো করলেন, সেটা থেকে বোঝা যায় যে মানে নির্বাচনে অনেকগুলো গুরুতর প্রশ্ন আছে। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা জাহাঙ্গীরনগরের কথা বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম যে অনেক প্রার্থী এবং অনেক ভোটার বলছেন যে দাবি করছেন যে সারাদিনে যেহেতু সিসি ক্যামেরাতে যে ছাত্ররা ভোট দিতে যাচ্ছেন, ছেলেরা মেয়েরা, সেগুলো যেহেতু রেকর্ডেড আছে, সেগুলো গুণে দেখা হোক যে যত ভোট পড়েছে ততজন গিয়েছেন কিনা। আমি এগুলো নিয়ে প্রশ্ন করতে চাই না, আমি বলতে চাচ্ছি যে স্বচ্ছ করার জন্য যা যা করার দরকার, প্রক্রিয়াগুলো প্রত্যেকটা পথে আপনি যেটা করেছেন যে আসলে ফরেন্সিক এভিডেন্স রেখে যায় যে আপনি ভোটে জাল হচ্ছে কিনা, গোনায় জাল হচ্ছে কিনা, কিংবা শেষ পর্যায়ে জাল হচ্ছে কিনা প্রকাশ্যে। তো এটা সম্ভব, জাল ভোট হচ্ছে কিনা, বন্য কোনো হচ্ছে কিনা। আমি আশা করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তারা এই সন্দেহগুলো নিরসন করুক এবং তারপরে তারা নতুন কমিটিকে ডাকসু নতুন কমিটিকে অভিবাদন জানায় কিংবা নতুন নির্বাচন দিক, মানে সেটা তারপরে একটা নির্ধারণ করুক। যেহেতু অভিযোগগুলো আসছে, স্বচ্ছতার সাথে সেটা নিরসন করা জরুরি। আমার কাছে বরং যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে এই মানে আমি এটাকে আসলে একটা রাজনীতির ভাষা, আমি এটাকে একটা নাম দিতে চাই, যেটা গুন্ডাতন্ত্র বাংলাদেশে আছে। এটা একটা তন্ত্র, মানে হচ্ছে একটা ইনস্টিটিউশন আকারে গুন্ডামিকে করা হচ্ছে। এটা ঠিক ব্যক্তির গুন্ডামি না। বাংলাদেশে আমরা যেটা, যেমন গত আওয়ামী লীগ সরকারকে আমি একটা সঙ্গত কারণে ফ্যাসিবাদ বলতাম, যে যেমন আমি আমার একটা প্রবল জাতীয়তা বোধ আমার মধ্যে আছে, আমি বাঙালি সংস্কৃতিকে ধারণ করি এবং বাংলাদেশে আবার অন্য যে সংস্কৃতিগুলো আছে সেগুলোর প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং এই বাঙালি সংস্কৃতির মধ্যে আমি হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল কিছুর ঐতিহ্যকে ধারণ করার চেষ্টা করি। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছিল, যেটা একটা ফ্যাসিস্ট জায়গায় নেওয়া, যে আচ্ছা বাঙালি বাইরে অন্য কেউ না, কিংবা বাঙালির আমার সংজ্ঞাটাই
একমাত্র সংজ্ঞা, এর বাইরে অন্য কোনো সংজ্ঞা চলবে না, মুক্তিযুদ্ধ এইভাবেই হয়েছিল, একক নেতা, এইটার মধ্যেই তার ফ্যাসিবাদের উৎস ছিল। কিন্তু এর বাইরে আপনি দেখবেন যে সরকারি ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, তারা এক ধরনের একটা মাস্তানতন্ত্র সর্বস্তরে কায়েম করে। এটা কেন করে? এটা একটা রাজনৈতিক অর্থনীতি আছে। এটা ঠিক তারা মানসিকভাবে খারাপ, ব্যক্তিগতভাবে খারাপ ব্যাপারটা এটা না। আমাদের অর্থনীতিগুলোতে দেখবেন যে একটা বিরাট পরিমাণ মানুষ হচ্ছে বেকার। তো এই বেকারদের একটা বড় অংশের ভরণ পোষণ হয় হচ্ছে মাস্তান হিসেবে, তাদের ছোট্ট একটা অংশ, ধরেন 1 ভাগ, তাদেরকে মাস্তান হিসেবে ব্যবহার করে। আবার এই বেকারদের একটা বড় অংশ, যেমন হকাররা কিন্তু এক ধরনের বেকারই, তাদেরকে সে তার রাজনৈতিক জমায়েতে ব্যবহার করে। ফলে বছরে 5 দিন ব্যবহার করবে, এটার কারণে কিন্তু তাদের কাছে ফুটপাথগুলো লিজ দিয়ে দেয়। তার মানে বেকারত্ব সমস্যার সমাধান সে করে না, কিন্তু সে যেটা করে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা। স্বচ্ছতার কথা বলছিলেন, তাহলে দুইটা ইউনিভার্সিটির কিন্তু ভোট নিয়ে অস্বচ্ছতার অভিযোগ আসছে। ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য উনি স্টেটমেন্ট দিয়ে আগেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করার জন্য সবাইকে অভিনন্দন। তাহলে ওইখানে কিন্তু যে অভিযোগগুলো আসছে, ওভিযোগগুলো ডিসপোজাল হলো না। তো ডিসপোজাল না হলে এই যে বিতর্কিতভাবেই বিতর্ক রয়ে যাচ্ছে, এই বিতর্ক থেকেই কি একসময় আরো তিক্ততার জন্ম দিবে কিনা? মানে কোন একটা কিছু, মানে নির্বাচনকে এত স্বচ্ছ করা সম্ভব যে বিপক্ষ তাকে অভিনন্দন জানাবে, বিপক্ষ বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি জনরায় মেনে নিচ্ছি, আমি ওনার মতাদর্শ পছন্দ করি না, কিন্তু 1 বছরের জন্য তিনি নির্বাচিত হয়েছেন, তাকে মেনে নিচ্ছি। এইটার জন্য আসলে এমন স্বচ্ছতা দরকার যেটাতে প্রত্যেকে ওটা মানতে বাধ্য হন। আমি বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠিক মাঠে যেহেতু আমি উপস্থিত ছিলাম না, দূর থেকে দেখতে হচ্ছে, কিন্তু আমি বলবো যে এটা নিশ্চিত করাটা সম্ভব ছিল এবং এটা তাদের দায়, যারা নির্বাচন আয়োজন করবে এটা তাদের দায়। এবং এত জটিল না করে, যেটা বললাম যে ওই সামান্য একটা সংস্কার করা, যে না ঠিক আছে তাহলে আমরা প্রতিনিধি নির্বাচন করবো এইভাবে, এমনকি তাহলে বছর জুড়ে আসলে নির্বাচন হতে পারে। ইতিবাচক দিক কিন্তু আমরা দেখতে পেয়েছি দুইটা নির্বাচনেই, যেটা হলো ডাকসু এবং জাকসুতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির আশঙ্কা করা হচ্ছিল, যেমন 2 ইউনিভার্সিটি কর্তৃপক্ষই কিন্তু সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিল, কিন্তু কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এটাকে আমি রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখতে চাই। সেটা হচ্ছে অব্যবস্থাপনা আছে, সমালোচনা আছে, অনাস্থা আছে, কিন্তু শান্তিপূর্ণ, অর্থাৎ কোনো সংঘর্ষের দিকে তারা জড়ায়। এই বিষয়টি নিয়ে আমার একটু আশঙ্কা আছে। মানে আমি জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটোতেই দেখেছি যে বিপুল পরিমাণে সমর্থক, উদ্বিগ্ন মানুষ, রাজনৈতিক কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জড়ো হয়েছে। এটা কিন্তু ধরেন এখন একটা অন্তর্বর্তী সরকার এটা দুর্বল ভারসাম্যের উপর আছে বলে কেউ এটাকে ভেঙে ফেলতে চায় না, এই দুর্বল ভারসাম্যটাকে। কিন্তু এটা একটা অশনি সংকেত যে আমরা যদি মৌলিক জায়গাতে ওইটাকে যদি রাজনৈতিক অর্থনীতিতে একটা লাভজনক বিষয় হিসেবে যে আছে ডাকসু কিংবা ফুটপাত কিংবা পরিবহন, এটা যদি আমরা বন্ধ না করতে পারি, মানে আপনি একই জিনিস ফেরত আসতে পারেন। মানে তাহলে অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থান যদি আপনাকে 1 বছরের নিরাপত্তা দেয় দেশকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, সেটা তো বিপজ্জনক। একটু বলি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আলোচনাটা হচ্ছিল যে জাহাঙ্গীরনগরে আসলে এই ব্যবস্থাটা আছে, বিভাগে নির্বাচন হয়। যেমনটা হচ্ছে আমাদের এই 5ই আগস্টের পরে আমাদের বিভাগে এবং ফিলোসফি এবং বেশ কিছু বিভাগে নির্বাচন হয়েছে, বিভাগীয় ছাত্র সংসদ আছে। এটা আমাদের বিভাগগুলো তাদের নিজ উদ্যোগে করে। এটাও একই ব্যাপারগুলো হয় যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, সাধারণত রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো সেগুলো খুব আনপপুলার থাকে, যে কারণে তারা এটা সবসময় এড়িয়ে যেতে চেষ্টা করে। আমাদের বিভাগে সর্বশেষ সম্ভবত 10 বছর আগে একটা নির্বাচন হয়েছিল, এবং তখন ছাত্রলীগের ছেলেরা যেহেতু নির্বাচনে ভালো করতে পারে নাই, তারা সংঘাতে জড়িয়ে যায় এবং আমাদের যে সাধারণ ছাত্র যারা ছিল তাদেরকে বেশ কয়েকজনকে আহত করে, এবং যে কারণে এরপরে আমরা আর কয়েক বছর নির্বাচন চালাতে পারিনি। তারপরে 5ই আগস্টের পরে ছাত্রদের ডিমান্ডের কারণে আবার নির্বাচনটা হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্যে যেটা হয় যে সেটা কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নির্বাচনটা হয় না, কি সেটা হয় হচ্ছে যে সবাই স্বতন্ত্রভাবেই সবাই যার যার নিজ ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট পার্টিজান পলিটিক্স এলাও বিভিন্ন নামে, তখন সেটাকে বিরাজনীতি করার কি উদ্দেশ্য? না, ওই বিভাগের মধ্যে রাজনৈতিক দলগুলো সাধারণত এখনো পর্যন্ত প্রার্থী দেয় না, করেনি, প্রার্থী দিয়ে নির্বাচন। এই বিষয়ে আমি একটা উদাহরণ দিতে পারি। ধরুন স্থানীয় পরিষদে বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষ চান যে স্থানীয় পরিষদে যেন মার্কা নিয়ে আপনি নির্বাচন না করেন। কেন? কারণটা হচ্ছে এটা, মানে দলীয় মার্কা নিয়ে যেন না করেন। এটা আওয়ামী লীগ এটা করেছিল, কিন্তু এটা আসলে সকল দলের দাবি ছিল, কিংবা যারা সুশাসন গণতন্ত্র বিষয় বিশেষজ্ঞ কিংবা এই নিয়ে কাজ করেন তাদের প্রত্যেকের মত যে এটা ঠিক না। স্থানীয় পর্যায়ে যদি আপনি দলীয়করণ করেন তাহলে এটা বিপজ্জনক আছে। তার মানে জানবে লোকে যে অমুক লোকটা হয়তো অমুক দলের সমর্থক, কিংবা তার পলিটিক্যাল মতাদর্শ এই। মানে বিভাগে যখন একটা নির্বাচন হয় তার কাছাকাছি ছেলেমেয়েরা তো জানেই
কিন্তু তারা তখন তার ব্যক্তিগত মতাদর্শ এবং তার ব্যক্তিগত চরিত্র, মানে তার যে মানবিক গুণাবলী, দুইটা একটা সংমিশ্রণই তাকে করে যে আচ্ছা এ হতে পারে বা এ হতে পারে না। তার চেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্য দিয়ে আমি একটু পার্থক্য করতে চাই। যেমন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন বা দলীয় সংগঠন থাকা উচিত কিনা, আমার মনে হয় থাকলে কোনো সমস্যা নাই। কারণটা কি, যে প্রথমত সংবিধান আপনাকে অধিকারটা দেয় যে কেউ যদি মনে করে যে আমি অমুক দল রাজনৈতিক দল করি, তো সে তমুক রাজনৈতিক দল করে, এবং আমরা 5 জন যারা এক দল করি তারা একসাথে থাকবো, প্রোগ্রাম করব, কথা বলবো, কর্মসূচি করব, লিফলেট দিব, এতে কোনো সমস্যার কথা না। সমস্যাটা হচ্ছে যেখানে আপনি দেখেন যেটা সমস্যা, লাঠিয়াল বাহিনী হিসেবে যখন ব্যবহৃত হয়। লাঠিয়াল বাহিনী না, আপনি লাঠিয়াল বাহিনী তো একটা বিমূর্ত শব্দ, আপনি মূর্ত করে বলেন যখন সে কোনো না কোনো ফৌজদারি অপরাধ করে। ধরেন কাউকে মিছিলে জোর করে নিয়ে যাওয়া একটা ফৌজদারি অপরাধ, আপনি কারো সিট দখল করা একটা ফৌজদারি অপরাধ, আপনি হচ্ছেন যে হলের মধ্যে একটা মিছিল করে যাওয়া, মানে আমার বাসার মধ্যে মিছিল, যেটা এক ধরনের বিশ্ববিদ্যালয়ের নিয়ম করা উচিত যে না এইভাবে হলের মধ্যে সে মিছিল করতে পারবে না, কারণ ওটা তো পড়ার জায়গা। তার মানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম কিংবা রাষ্ট্রীয় আইন এটার পরিপন্থী কাজগুলোকে সহজে চিহ্নিত করা, যে ছাত্র সংগঠন থাকবে সে এই কাজ করবে না। ছাত্ররা সচেতন, তারা একটা সংগঠন করবে না, এটা তো হতেই পারে না, করতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত নেবে, নাও করতে পারে, আবার সংগঠনের পরিচয় থাকবে না, সেটা তো হতেই পারে না। তবে প্রসঙ্গক্রমে, সরি আমি একটু বলি, প্রসঙ্গক্রমে আমি যেটা বলি যে দেখুন আমাদের এখনকার যে সমস্যাটা সেটা অন্য জায়গায়, যে রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি হিসেবে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং তারাও রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে নিজেদের যে অপকর্ম, সেই অপকর্মটাকে মানে জায়েজ করার চেষ্টা করতেছে। এইটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার যে মূল সংকটটা। যেমন দেখুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে এখন 2 দিন যাবত, যেটা শোনা যাচ্ছে 3 দিন যাবত। নির্বাচনের আগের রাত্রে সাবেক যে ছাত্রদলের নেতারা ছিলেন তারা নির্বাচন কমিশনের অফিসে এসেছেন, ইত্যাদি নানান রকমের সমালোচনা হচ্ছিল। নির্বাচনের দিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটের বাইরে সবাই বলছে জামাতের লোকজন জড়ো হচ্ছে, কোন একটা গেটে 400 জন, কোন একটা গেটে 300 জন, কোন একটা গেটে 600 জন, এরকম লোকজন, গ্রামের লোকজন চারদিকে জড়ো হচ্ছে, বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে। এই যে জড়ো হওয়া যাওয়ার ব্যাপারটা, যে এটা কোনোভাবে এই করা যাবে না, এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতিকে সম্পৃক্ত করে তার সঙ্গে যে লাভ লোকসানের যে ব্যাপারটা, সেই তারপর হচ্ছে ক্ষমতা চর্চার যে ব্যাপারটা, সেটা একটা ভয়াবহ রূপ ধারণ করে। এর ফলে ছাত্ররা যে প্রক্রিয়া নির্বাচন করে এবং তাদের ছাত্র সংগঠনগুলোর যা করার কথা সেটা আসলে তারা কতটা করতে পারে সেটা নিয়ে প্রশ্ন দেখা যায়, এবং জাতীয় রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। দেখুন ডাকসুর কথা যদি আমরা বলি, ডাকসুর যে গোল্ডেন এজ যেটাকে আমরা বলবো, যে স্বর্ণযুগ যেটাকে বলবো, সেই সময় কিন্তু অধিকাংশ ছিল যারা নির্বাচিত হয়েছেন ডাকসুতে, তারা ছিলেন হচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এরা প্রত্যেকে রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিচিতি ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো খুব বেশি সক্রিয়ভাবে সেটা দিয়ে যায় না। এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিজেদের মতো নির্বাচন করার যোগ্যতা থাকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বাইরে যেগুলো হয়, আমি অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে আমি বিকেলবেলা ডরমিটরিতে বিকেলবেলা খেতে গিয়ে দেখি যে আজকে নির্বাচন, এবং স্টুডেন্টরা নিজেরা নির্বাচন আয়োজন করেছেন, সেখানে কোনো কর্তৃপক্ষ নেই। আমাদের যারা একসঙ্গে যারা ডরমিটরিতে থাকি তারাই কয়েকজন নির্বাচন কমিশনের দায়িত্ব ভূমিকা পালন করতেছেন, এবং তারা বসছেন, ডিনার করে যাওয়ার সময় আমরা ভোটটা দিয়ে গেলাম সেখানে, এবং শেষে ভোটটা কাউন্ট হলো, এবং কাউন্ট হওয়ার মধ্যে আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি নির্বাচিত হলো। নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান, বর্জন, এই ধরনের কোনো সংস্কৃতি তো নেই। এটা তো রাজনৈতিক সংস্কৃতির অংশ। জাতীয় যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটাকেই লালন করতেছি। ডাকসু এবং জাকসুতে জাতীয় রাজনৈতিক যে সংস্কৃতি, নির্বাচন বর্জন, ফলাফল প্রত্যাখ্যান, কারচুপির অভিযোগ, সেইটা কিন্তু দুইটাতেই আমরা এবার দেখতে পাচ্ছি। এখন আমরা একটু আলোচনায় যেতে চাই, যেটা ছোট্ট করে আপনি জাহাঙ্গীরনগর থেকে অবজার্ভ করেছেন, ডাকসুতে জয় পরাজয়ের যে ফ্যাক্টরগুলো আসলে আপনার দৃষ্টিতে কি ছিল? ডাকসুর কথা, আমরা জাকসুর রেজাল্ট এখনো পাইনি। আচ্ছা দেখুন, আমি প্রথমত হচ্ছে আমরা সবাই জানি যে 5ই আগস্টের সময় যারা আন্দোলনের মধ্যে খুবই নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে অনেকে ধারণা করেন যে এই যে আমরা আশা করেছিলাম সেই হিসেবে যে এনসিপির ছেলেরা হয়তো ভালো করবে, কিন্তু আমরা পরে দেখলাম যে এনসিপির সঙ্গে আসলে যে ওই যে শিবিরের একটা সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে ছিল। এনসিপির সঙ্গে যারা আছেন তাদের অনেকেই শিবিরের কর্মী, যে কারণে শিবিরের ছেলেদের একটা সুবিধা ছিল, সেটা হলো গত 15 বছর ধরে তারা পরোক্ষভাবে রাজনৈতিক কর্মসূচিগুলোকে পালন করতে পেরেছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সবসময়ই প্রকৃতপক্ষে বিএনপিকে তাদের প্রতিপক্ষ মনে করেছেন এবং ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করেছেন। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল হচ্ছে মূল ধারার যে রাজনীতি। আর গুপ্ত ধারার যে রাজনীতি, আমি কোট আনকোট শব্দটা ইউজ করছি, গুপ্ত ধারার যে রাজনীতি, যে কোনো প্রকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে, যে কোনো রাজনৈতিক সংস্কৃতিতে যখন প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হয়ে যায়, তখন গুপ্ত ধারার রাজনীতি তার একটা সুযোগ নেয়। ফলে গত 15 বছরে শিবিরের রাজনীতির কন্টিনিউশন ছিল গোপনে, কিন্তু ছাত্রদলের রাজনীতি সেটা বিলীন হয়ে গিয়েছিল। এটা হচ্ছে প্রথম কারণ।
দ্বিতীয় কারণটা হচ্ছে যে আমি সরাসরি ছাত্রদলকে এখানে মনে করি যে তাদের যে নেতৃত্ব সেটা ব্যর্থ হয়েছে। 5ই আগস্টের পরে ছাত্রদল বুঝতে পারেনি যে কোন ধরনের রাজনীতি হবে, কোন ধরনের রাজনৈতিক সংগঠন হবে। ছাত্রদল সম্পর্কে কিন্তু আরেকটা প্রোপাগান্ডাও যেটা আমরা পত্রপত্রিকা দেখেছি, যেটা হলো ছাত্রদল নির্বাচিত হলে এই যে গেস্ট রুম কালচার এইগুলো আবার ফিরে আসবে, টর্চার ফিরে আসবে, এ ধরনের একটা প্রোপাগান্ডাও কিন্তু চালানো হয়ে এই প্রোপাগান্ডাটা খুবই কাজে লেগেছে। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছিল। আমি নিজে যেটা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে, আসলে যে সমস্ত ছাত্ররা এখনো বিশ্ববিদ্যালয়ে রয়ে গেছে তারা যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে গত 15টা বছর, এই ট্রমা কাটাতে তাদের বাকি জীবন যাবে। এটা একেবারে সোজা কথা, যে ট্রমার মধ্যে দিয়ে তারা গিয়েছে সেটা কাটাতে বাকি জীবন কাটাতে হবে। প্রত্যেক শিক্ষার্থী মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে যে ধরনের ট্রমার মধ্যে তাদেরকে যেতে হয়েছিল, গণরুম, গেস্ট রুম ইত্যাদিতে যে কালচারগুলো ছিল। ফলে মূলধারার যে রাজনীতিটা, এই রাজনীতির প্রতি সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের ঘৃণাবোধ তৈরি হয়েছে। তারা সবসময় আতঙ্কে আছে যে এই ধরনের রাজনীতি প্রত্যাবর্তন করলে তার মানে আমাকে আবারও সেই ধরনের পরিণতিতে ভোগ করতে হবে। ফলে আমরা যেটা বলছি যে রাজনৈতিক ব্যবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, ছাত্রদল সম্ভবত এই জায়গাটায় একটু ব্যর্থ হয়েছে। দেখুন, তারপরও ছাত্রদল যে ডাকসুতে যে প্রতিদ্বন্দ্বিতাটা করতে পেরেছিল তার একটা মূল কারণ হচ্ছে সর্বশেষ তারা যে প্যানেলটা দিয়েছে, সেই প্যানেলের যে 3টি মুখ আছে, এই মুখ দেখে হঠাৎ করে আবার অনেকের মধ্যে আশা হয়েছে তাদেরকে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিনিধি মনে হচ্ছে। কিন্তু ছাত্রদলের সামনে আছে অনেক পুরনো সিনিয়র নেতা, সেটা দেখে ভয় হয় যে ছাত্রলীগের মতোই সম্ভবত হবে। কিন্তু নতুন শিক্ষার্থী যারা আবার নতুন করে যারা প্রতিদ্বন্দ্বিতা করলেন ভিবি, জিএস, এজিএস পদে, তাদের দেখে আবার এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাটা জমে এসেছিল। কিন্তু আসলে বাস্তবতাটা হচ্ছে যে ছাত্রদলও এই ব্যাপারটা যথার্থভাবে উপস্থাপন করতে পারে নাই, যে তাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা আছে যে তারা আবার ছাত্রলীগে রূপান্তরিত হবে। যদি তারা সময় পেত হয়তো সেটা সম্ভব হতো, কিন্তু আমি মনে করি ছাত্রদল নির্বাচনের জন্য প্রস্তুতি ছিল না, তাদের সময়টা ছিল খুবই কম। মাত্র কয়েকদিন আগে তাদের যে কমিটিটা ঘোষণা করা হয়েছে কারা নির্বাচন করবে। দেখুন, আপনি পরীক্ষায় বসবেন, এখন আপনি জানেন না যে আপনার পরিবারের কে পরীক্ষায় বসবে। এসএসসি পরীক্ষায় একজন বসবে একটা পরিবার থেকে, কিন্তু পরিবারের 5টি ছেলে আছে এবং জানে না কোন ছেলে পরীক্ষায় বসবে। শেষ দিন ডেকে নিয়ে বলা হলো, আচ্ছা ছোট ছেলে তুমি কালকে গিয়ে বসো পরীক্ষার মধ্যে। তাহলে সে কিভাবে নিজেকে উপস্থাপন করবে? তার জন্য পর্যাপ্ত সময় নেই। তো ফলে এই সাংগঠনিক একটা দুর্বলতা ছাত্রদলকে অনেক পিছিয়ে দিয়েছে। প্রোপাগান্ডা সেটা অনেকভাবে পিছিয়ে দিয়েছে। আরেকটা প্রোপাগান্ডা খুবই জরুরিভাবে ছাত্রদলের বিরুদ্ধে গিয়েছে, সেটা হচ্ছে জাতীয়ভাবে বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রোপাগান্ডা আছে যে চাঁদাবাজির সঙ্গে যুক্ত, টেম্পো স্ট্যান্ড নামে এরকম এক ধরনের সমালোচনা আছে। দেখুন, আমি একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, সে আমাকে বলল যে নারায়ণগঞ্জের এক ছাত্রনেতা যিনি এখন মূলধারার নেতা, তার চেহারা দেখে বললেন যে ওনাকে দেখে নারায়ণগঞ্জের 500 ছেলে ছাত্রদলকে ভোট দেননি। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু নেতার আপনি প্রেজেন্ট করছেন, তাকে তারা প্রেজেন্ট করছেন যে এইভাবে যদি আমরা আসি, মানে ছাত্রদল যদি ক্ষমতায় আসে তাহলে এই ধরনের আবার আসবো। আপনার বিশ্লেষণ কি? যেটার কথা সহ আলোচক বললেন যে আমি এটাই গুরুত্ব দিতে চাই যে ছেলে মেয়েদের আকাঙ্ক্ষা একটা বড় পরিবর্তন এসছে, এবং আমার কাছে আমি এখান থেকে আমার আলোচনাটা শুরু করতে চাই যে ভয়াবহ গেস্ট রুম কালচার, মানে যে গুন্ডাতন্ত্রের একটা তৃণমূল স্তরে একটা নিয়ন্ত্রণ, যেটা আমরা দেখেছি যে আসলে প্রচার করতে লোকে যে আওয়ামী লীগের বিশাল, যেটাকে পরিভাষায় বলে হেজেমনি, মতাদর্শিক আধিপত্য, বিশাল মতাদর্শিক আধিপত্য, তাদের নাকি মুক্তিযুদ্ধের কথা শুনে, তাদের একক নেতৃত্বের কথা শুনে লোকজন সব আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, এটা ঠিক না। বরং এটা যে করতো না, বেশিরভাগ মানুষ তাদের এই ন্যারেটিভে বিশ্বাস করতো না, বয়ান বিশ্বাস করতো না, সেই কারণে তৃণমূল স্তরে তাদের একটা বিপুল গুন্ডা বাহিনী তৈরি করতে হয়েছিল। এবং একটা প্রথম বর্ষে একটা ছেলে যাচ্ছে, মেয়েদের হলে নিপীড়নটা কম ছিল, এটা যাচ্ছে, মানে আমি অজস্রবার এটা নিয়ে নানান পত্রিকায় লিখেছি, ফেসবুকে লিখেছি যে আমার কাছে এটা, আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে প্রতিদিন ছেলেদের কাছে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে যে বাবারা, তোমাদেরকে আমি এরকম একটা পরিস্থিতি রাখতে বাধ্য হই যেন তোমাদের আমি নিরাপত্তা দিতে পারি না। ধরেন সোফায় বসে আছে 3 জন ছাত্রলীগের নেতা, বাকি প্রথম বর্ষের ছেলেরা সামনে বসে আছে চেয়ারে, এই তুই এসে নাচ, সে তখন নাচছে, আর তো নাচ হচ্ছে না, আর একটু নাচ। এবং এই যে আমি একজনের একটা ভিডিও দেখলাম যে সে মানসিকভাবে, যেটার কথা তিনি বললেন, আসলে এরা যেন কিভাবে মানসিকভাবে সুস্থ থাকে, যে বিশ্ববিদ্যালয়ে তাকে একটা বেডের অর্ধেকটা দেবে, ওই ছোট বেডে 2 জন ঘুমানো যায় না, সেটার অর্ধেকটা দেবে, সেইটার জন্য তাকে ওখানে নাচতে হচ্ছে, সেখানে ওকে মার খেতে হচ্ছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, সালাম দিতে হবে, পিছনে হাত রাখতে হবে, মানে সমস্ত নেতাদের চিনতে হবে, রাত 3টার সময় বলবে যে চল টিএসসিতে যাই, চাল খাই আসি, চল অমুককে বিরক্ত করে আসি। এই যে ভয়াবহ একটা পরিস্থিতি, এইটাকে ছেলেমেয়েরা কিন্তু আসলে উচ্ছেদ করছে এই 5ই আগস্টে।
এবং যেই এই গুন্ডাতন্ত্র ফেরত আনতে যাক, যত বড় শক্তি সে হোক, তাকে আসলে এটার মুখোমুখি হতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে আমাদের গোটা দক্ষিণ এশিয়া বহু বছর আমরা ঘৃণা এবং নিয়ন্ত্রণের সংস্কৃতি আমরা চালিয়েছি। এটা দিনে দিনে কঠিন হয়ে যাবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে নেপালের কিশোররা বিদ্রোহ করলো, একটা আগুন দেখতে নিশ্চয়ই আমাদের খারাপ লাগছে, কিন্তু আমরা যেন পুলিশের মতো করে বিচার করতে না বসি যে আগুন জ্বালাচ্ছে গুলি করো। আমাদের রাজনীতি করতে যাওয়ার আগে, পুলিশের ভূমিকা যাওয়ার আগে, বিচার করতে যাওয়ার আগে আমাদের আসলে সমাজতাত্ত্বিকের চোখ থেকে এবং ভালোবাসার চোখ থেকে ছেলে মেয়েদের দিকে তাকানো দরকার, যে কি ক্ষোভে কি বঞ্চনায় এরা এই আগুনটা জ্বালাতে যায়। একটা দেশের সকল সম্পদ যখন কিছু মানুষ নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তখন এই তরুণরা ভাবে যে আমাদের তো আসলে কোনো আশা নাই, ভরসা নাই। আমি 6 মাস আগে একটা বুক কনফারেন্সে, মানে বইয়ের একটা প্রদর্শনীতে নেপালে ছিলাম 1 সপ্তাহের জন্য। এটা অবিশ্বাস্য যে যতগুলো বাচ্চা ছেলেমেয়ের সাথে কথা হয়েছে, মানে স্কুল কলেজে পড়ে, ঘৃণা করে তাদের শাসক গোষ্ঠীকে, তাদের রাজনীতিবিদদের, তাদের আমলাদের, বড় বড় প্রাসাদের মালিকদের ঘৃণা করে। এবং একজনের কথা তারা খুব সম্মান দিয়ে বলেছে, তার যদিও তাদের একটা বড় প্রাসাদ আছে, কিন্তু তারা ওটা একটাকে পাঠাগার বানিয়ে দিয়েছেন। এবং সেটাতে কোনো হামলা, আমি খোঁজ দিলাম যে সেখানে কোনো হামলা না, কোনো হামলা হয় নাই। তবে যে 4 দেওয়াল দেওয়া ঘেরা বিশাল সব প্রাসাদ, সেখানে বিদেশিরা এসে খাওয়া দাওয়া করে এবং দেশের মানুষের কোনো প্রবেশাধিকার নেই। বাংলাদেশে কিন্তু একটা সাদৃশ্যপূর্ণ ব্যাপার আছে। আপনি খেয়াল করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি প্রায় কিন্তু অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দেওয়া বিক্ষোভটা তারা করেছিল। আমি ব্যক্তিগতভাবে একাধিক উপদেষ্টাকে সেদিন ফোন করেছিলাম যে এইটা যদি তারা না সামলান, না দেখেন, সরকার টিকতে পারবে না। জগন্নাথে গুলি করলে তারা অত্যন্ত বিপজ্জনক জায়গায় যেতাম, কিন্তু খুবই মরিয়া হিংস্র মুখোমুখি পর্যায়ে সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলে গিয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিটা কি ছিল? যে তোমরা 15 বছর আগে আমাদের প্রতিশ্রুতি দিছিলা যে আমাদেরকে হল দিবা, এখনো তোমরা দাও নাই, তাইলে আমাদেরকে ক্ষতিপূরণ দাও, আমাদেরকে আবাসন ভাতা দাও। এখন ধরেন একজন উপদেষ্টার সাথে আমার কথা হচ্ছে, আমি তাকে যখন বললাম যে এটা সামান্য দাবি, আমি বললাম আমি ব্যক্তিগতভাবে হিসাব করে দিয়েছি, আমার টাকার অঙ্কটা মনে নাই, বাট আমি বললাম যে টাকার অঙ্কটা এই মুহূর্তে মনে নাই, কিন্তু ওই দিন আপনাকে আমি হিসাব করে বলেছিলাম যে এটা সম্ভবত 90 কোটি টাকার মতো কিছু একটা, 60 বা 90 কোটি টাকা। 2000 টাকা করে যদি আপনি তাদের দেন, যে যতদিন হল দিতে পারছে না ততদিন পর্যন্ত আবাসিক ভাতা দিচ্ছে। উনি 2টা প্রশ্ন করলেন। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন দেশ এটা দেয়। আমি বললাম যে প্রথম ভাবেন আপনি কোন দেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এত খারাপ অবস্থায় থাকে। বহু দেশ এটা দেয়। প্রথমত বহু দেশ এটা নানান ডরমিটরি বা নানান থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে করে, বহু দেশে করে না, কারণ সেখানে ছেলে মেয়েদের প্রচুর চাকরির বা অন্যান্য নানান সুযোগ সুবিধা আছে। তাহলে আপনার বাস্তবতা অনুযায়ী ঠিক হবে যে আপনি দেবেন কি দেবেন না, এক। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উনি প্রশ্নটা করলেন যে আমরা যদি আজকে জগন্নাথের জন্য এটা দেই, কালকে সব বিশ্ববিদ্যালয়ে দাবি করবে। আমি বললাম এই দাবিটা তো সবচেয়ে ন্যায্য দাবি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যখন যাই, আপনি যখন সন্ত্রাসের উৎস কি, একটা হচ্ছে যে অর্ধেকটা বিছানায় থাকতে পারবে সে, এটার জন্য সে একটা মাফিয়া ছাত্র সংগঠনের পায়ে পড়ে, তার সামনে নাচ এসে তার হুকুম মতো র্যাগিং যাকে বলে সেটার সে শিকার হয়, তার হয়ে গুন্ডামি করে একটা অর্ধেকটা বিছানার অর্ধেকটা পাওয়ার জন্য, কিংবা মেস করে থাকে। অবিশ্বাস্য খারাপ একটা পরিস্থিতি। মানে একটা দরিদ্র বিভাগে অত্যন্ত কষ্টে চলা কৃষকের সন্তানরা যেভাবে বিশ্ববিদ্যালয়ে থাকে, সেখানে বিশ্ববিদ্যালয়ের তো প্রায়োরিটি থাকা উচিত, অগ্রাধিকার ভিত্তিতে ছেলে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে আবাসনের ব্যবস্থা করা উচিত। এবং এটা যদি ধরুন আপনি করতে বাধ্য হবেন, আমি বলবো যে ছাত্রদের এই চাপটা একটা প্রগতিশীল চাপের কারণে, মোটেই তারা কোনো স্বার্থপর দাবি করছে না। এটা যদি আপনাকে বাধ্য করে আজকে জগন্নাথ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যে আমাদের আবাসনের এই ন্যায্য চাহিদাটা মেটাতে হবে, আপনি দেখবেন যে গুন্ডামি কমে যাবে একদিকে, যে আমার পিঠের নিচে একটাই বিছানা, ভাগ করতে হয় না, মেঝেতে শুতে হয় না, গুন্ডামি কমে যাবে এক। দ্বিতীয়ত তখন বাংলাদেশের সম্পদ যারা লুটে পুটে খান, দুর্নীতিপরায়ণ পলিটিশিয়ান হোক আর আমলা হোক, তিনি তখন ওই সম্পদ থেকে ভাগ দিতে বাধ্য হবেন, যে ঠিক আছে আবাসনের জন্য আমাকে বছরে এত কোটি টাকা বরাদ্দ করতে হচ্ছে, তার চেয়ে আমি বরং হল বানায় দিই। তার মানে বাংলাদেশের সম্পদ, আপনি যদি বলেন যে আসলেই রোগীরা, ক্যান্সার রোগীদের আত্মীয়রা যদি দাবি করতে পারতো, কিডনি রোগীদের আত্মীয়রা যদি দাবি করতে পারতো যে আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রীকে ঘেরাও করব যে বাংলাদেশে একটা কিডনি রোগী কেন গরিব হয়ে যাবে, কিডনি পেশেন্ট দেখতে, ক্যান্সার রোগী কেন পেশেন্টকে ফালাই দিবে, কারণ হচ্ছে চিকিৎসার সামর্থ্য বাংলাদেশের নাই, এটা কেন সরকারিভাবে করা হবে না, আসলে যদি ঘেরাও করতে পারে, আসলে যদি সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে পারে, দাবি আতে হবে। এগুলো প্রগতিশীল দাবি। আমি বলছি যে এগুলো সত্যিকারের মানুষের দাবি। এবং মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে বলবো যে মানে পানি গরমকালে ভিক্ষা নেওয়ার দরকার নেই ছাত্র সংগঠনের কাছ থেকে, গরমকালে ফ্যান ভিক্ষা নেওয়ার দরকার নেই, দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাধ্য করো, শিক্ষা উপদেষ্টাকে বাধ্য করো, শিক্ষা রিলেটেড যত দাবি আছে
কারণ মানে এই গরমকালে আপনি এসিতে থাকবেন, আমি কেন একটা ফ্যান পাবো না? এটা ন্যায্য কথা। আপনি আরামে থাকবেন, আপনি আরামে থাকেন, আমার আপত্তি নাই, কিন্তু টাকাটা কোনখানে বড়? কেন বাংলাদেশে দুনিয়ার মধ্যে সবচেয়ে কম বাজেট থাকবে, স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বাজেট থাকবে, শিক্ষায় স্বাস্থ্যে? এটা তো খুবই ন্যায্য দাবি। ফলে ওই জগন্নাথের ওই দাবিটা যেটা সেটা যতই সংঘাতপূর্ণ হোক, ভায়োলেন্ট হোক, আমি এটা সমর্থন করি। আবার আপনি দেখেন যেটা হলো এই সরকারের সময় প্রায় 1 ডজন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন কিন্তু হয়নি। শিক্ষার ব্যাপারে আসলে কোনো আগ্রহই নেই সরকারের। যেটা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।